ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিওর মাধ্যমে। আর এটা আমাদের এই মিসলেনিয়াসের PYQ সিরিজের এটা 3 নম্বর ভিডিও। এখানে আমরা নিয়ে এসেছি 2019 সালের মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অ্যারিথমেটিকের কোশ্চেনগুলো এবং তার সলিউশন আমি এখানে করে দেখাবো। তো আশা করি এই ভিডিওর উপকার পাও। তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এর আগে আমি 2024 সালের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তার যে অ্যারিথমেটিকের কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা দুটো ভিডিওর মাধ্যমে দেখেছি। সেই দুটোর ভিডিও তুমি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে আসো 2019 সালের কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তোমরা জানো যে মোট 25টা করে কোশ্চেন থাকে অ্যারিথমেটিকের, আর বাকি 75টা জিএসের কোশ্চেন থাকে, জিএস জিকে মিলিয়ে। তো সেই 25টা কোশ্চেন যদি একটা ভিডিওতে সম্ভব না হয়, যদি ভিডিওটা খুব বড় হয়ে যায়, তাহলে আমরা মোটামুটি অর্ধেক 12টা বা 13টা কোশ্চেন প্রথম ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে করাবো, এবং নেক্সট ভিডিওতে আমি বাকি কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। তো আসো দেখে নিই, বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম কোশ্চেন দেখো কী বলেছে। কোশ্চেনটা পড়ছি, বাংলা ইংলিশ দুটো ভার্সনই আছে। বলেছে একটি লাইব্রেরিতে প্রতি রবিবারে গড়ে 510 জনের আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 240 জনের আগমন হয়। রবিবার দিয়ে শুরু হয় এমন একটি মাসে ওই লাইব্রেরিতে যতজনের আগমন হয় তাদের গড়। কী বললো? বললো যে একটা লাইব্রেরিতে প্রত্যেক রবিবারে গড় হয় কত? রবিবারে গড়ে হচ্ছে 510 জন করে লোক হয়, আর অন্যান্য দিনে গড়ে 240 জনের লোক হয়। ঠিক আছে? এবার বলছে রবিবার দিয়ে শুরু হয়। তাহলে দেখো, সানডে যদি আমাদের রবিবার দিয়ে শুরু হয় মাসে, তাহলে সানডে কী থাকে দেখো, সানডে, মনডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে সানডে দিয়ে শুরু হচ্ছে, এখানে 1 তারিখ হবে, 1-এর পরে এটা 8 তারিখ পড়বে আবার রবিবার, 8-এর পরে 8-এর সাথে 15 তারিখ পড়বে, 15-আর সাথে হচ্ছে 22 তারিখ পড়বে, 22-এর সাথে 29 তারিখ পড়বে। তাহলে টোটাল আমাদের কটা রবিবার পড়ছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে এই মাসটাতে 30 দিনে আমরা মাস হয় আমরা জানি, এই 30 দিনের 5টা হচ্ছে আমাদের সানডে, বাকি 25টা দিন হচ্ছে অন্যান্য ডে। ঠিক আছে? তাহলে দেখো, সানডেতে আমাদের কত বলেছে? সানডেতে 510 জন করে লোক হয়। তাহলে একদিনে যদি 10 জন লোক হয় গড়ে, তাহলে 5 দিনে মোট লোক হবে এত। ঠিক আছে? এটা। আর বাকি আমাদের কত আছে? 25 জন আছে। ঠিক আছে? এই 25 দিন আছে। 25 দিনে হচ্ছে গড়ে এক দিনে 240 জন করে লোক হয়। তাহলে 25 দিনে হবে মোট এত। টোটাল আমাদের তাহলে লোক হলো এক মাসে এত। এবার যদি গড় বলতে বলেছে, গড় করতে হলে আমরা জানি টোটাল মাস হচ্ছে 30 দিনে, তাহলে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার দেখো এই কাটাকাটিটা কত সহজে করা যাবে। দুপাশ থেকে 5 কেটে দাও, 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে এটা করলে 5, 5 দিয়ে এটা করলে 6। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 510 প্লাস এটা যদি 5 দিয়ে গুণ করি, 5-24 কত হচ্ছে আমাদের? 120, আর একটা শূন্য, তাহলে 22/6 সমান সমান এটা করলে দাঁড়াচ্ছে 1200, আর 5 কত হচ্ছে? 1710। 1710 ভাগ 6। 1710কে যদি 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে কত হচ্ছে? 6 দুগুণে 12। তাহলে এখানে থাকছে হচ্ছে 12 গেলে 51, 6, তাহলে হচ্ছে 6-8 48। ঠিক আছে? আর এখানে থাকছে হচ্ছে কত? 30, 5-6 30। তাহলে কত হচ্ছে আমাদের? 285। ওই রবিবার দিয়ে যদি শুরু হয়, তাহলে ওই মাসে লাইব্রেরিতে যতজন তাদের গড় হলো 285। কোথায় আছে? অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কীভাবে করলাম? খুব সহজে। চলে আসছি নেক্সট কোশ্চেন আমাদের। পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে যে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে 8 গুণ হবে কত বছরে? সেটা বের করতে বলেছে। দেখো, আমরা যদি এখানে ধরে নিই যে আসলের পরিমাণটা হচ্ছে পি, ঠিক আছে, আর টাইমটা আমাদের দেওয়া আছে হচ্ছে, এনটা আমাদের দেওয়া আছে 5, তাহলে সুদে আসলে যে টাকাটা হচ্ছে চক্রবৃদ্ধি 5 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কি জানি, অ্যামাউন্ট যেটা হয় চক্রবৃদ্ধি সুদের, সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস সুদের হার বাই 100 টু দ্য পাওয়ার n। সেটা হচ্ছে এন, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্টের সূত্র। এখন এনের মান যখন 5 হয়ে যাচ্ছে, তখন ওই টাকার পরিমাণটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে এইটা হচ্ছে 2p হয়ে যাবে। তাহলে 2p যদি হয়, তাহলে 2p ইকুয়ালস টু হচ্ছে p, এবং এনের মান আমরা কত বসাবো? r বাই 100 টু দ্য পাওয়ার 5। তাহলে p কাটো, তাহলে 1 প্লাস r বাই 100 এটা টু দ্য পাওয়ার 5 মানে হচ্ছে 2। ঠিক আছে? এটা গেল। এইবার বলছে কত বছরে ওই টাকা হচ্ছে 8 গুণ হবে। যদি আমাদের 8 গুণ হতে হয়, তাহলে এইটা কত হবে? দেখো, এখন 8 গুণ যদি হয়, তাহলে এই পাশে 8 হবে, আর এই পাশে কত হবে? এ পাশে কিছুই হবে না, 1 প্লাস r বাই 100 টু দ্য পাওয়ার কত হচ্ছে? টু দ্য পাওয়ার ধরো n ড্যাশ হলো এটা। ঠিক আছে?
এখন 2 মানে কত, আর 8 মানে কত? 8 মানে হচ্ছে 2 এর পাওয়ার লেখা যায় 3, তাহলে এটাকে এরকমভাবে লিখতে পারি আমরা 2 এর মাথায় 3, সেটা সমান সমান 1 প্লাস r বাই 100 টু দ্য পাওয়ার n ড্যাশ। 2 এর কিউব মানে এটা দেখো 1 প্লাস 2 মানে হচ্ছে 1 প্লাস r বাই 100 টু দ্য পাওয়ার 5, তার মাথায় 3, তাহলে সেটা সমান সমান 15 দাঁড়াবে। তাহলে 1 প্লাস r বাই 100 টু দ্য পাওয়ার n ড্যাশ। তাহলে এখান থেকে আমরা পেলাম n ড্যাশ কত? n ড্যাশ পেলাম হচ্ছে 15। তাহলে কত বছরের সুদে আসলে এটা হচ্ছে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বলছে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং 55% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম? তাহলে আমাদের তিনটে সংখ্যা আছে। এখানে দেখো, এখানে এই একটা সংখ্যা আছে, 2 নম্বরে একটা সংখ্যা আছে, দ্বিতীয় একটা সংখ্যা, আর তৃতীয় একটা সংখ্যা আছে। এবার বলছে তৃতীয় সংখ্যাটাকে যদি আমরা ধরে নিই যে 100, সাপোজ আমরা ধরে নিচ্ছি 100, এই ধরনের অঙ্কগুলো এভাবে করতে হয়। তৃতীয় একটা সংখ্যা আমরা ধরে নিচ্ছি 100, তাহলে দুইটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 40% এবং 55% কম। তাহলে প্রথম সংখ্যাটার থেকে যদি 40% কম হয় তাহলে প্রথম সংখ্যাটা হবে 60, আর দ্বিতীয় সংখ্যাটা যদি এর থেকে 55% কম হয়, 55% কম হয়, সংখ্যাটা হবে 55% কম হলে এই সংখ্যাটা হবে হচ্ছে 45। তাহলে এবার আমাদের প্রশ্ন করেছে যে এই যে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাটার থেকে কত শতাংশ কম। তাহলে দেখো, প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাটা কত কম? 15 কম। কতর মধ্যে কম? 15। ঠিক আছে, কতর মধ্যে? 60-এর মধ্যে কম। প্রথম সংখ্যা 60-এর মধ্যে কম, তাহলে 100-র মধ্যে কত? তাহলে 4 দিয়ে 15 দিয়ে ভাগ করলে 4 15 60, 4 দিয়ে 100 কাটলে 4 25 100, তাহলে টোটাল আমাদের হচ্ছে 25%। অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা আমাদের প্রথম সংখ্যার থেকে শতকরা 25% কম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কী আছে? অ্যান্সার হচ্ছে অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয় এবং প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয়, তবে বর্গক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, বেশ ভালো কথা। দেখো কী বলেছে, এরকম একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য আর প্রস্থ আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য এল, প্রস্থ বি, তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল হচ্ছে এল বি। ঠিক আছে, এবার বলছে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার কমানো হয়, বলেছে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হচ্ছে, 4 সেন্টিমিটার কমানো হলে দৈর্ঘ্য কত হবে? এল মাইনাস 4। আর যদি প্রস্থ বলেছে 3 সেন্টিমিটার বাড়ানো হয়, 3 সেন্টিমিটার যদি বাড়ানো হয় তাহলে প্রস্থ হবে বি প্লাস 3। তখন এই আয়তক্ষেত্রটা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মান সমান হয়ে যাবে। বর্গক্ষেত্র যদি হয়ে যায় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাহলে অর্থাৎ এল মাইনাস 4 ইকুয়ালস টু বি প্লাস 3। তাহলে এখান থেকে কত পাবো আমরা? এল মাইনাস বি সমান সমান পাবো হচ্ছে -4, উপরে গেলে +4, আর 3 মানে হচ্ছে 7। তাহলে এল মাইনাস বি ইকুয়ালস টু পেলাম হচ্ছে 7। এটা এবার আমাদের বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে প্রকৃত আয়তক্ষেত্রের হলে ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্ষেত্রে কত হবে? এল মাইনাস 4 এটার স্কোয়ার করো। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার হবে, এটা সমান সমান হচ্ছে প্রকৃত ক্ষেত্রফলের সমান, অর্থাৎ এল ইন্টু বি। তাহলে এখান থেকে যদি আমরা করি এল এর বদলে এখানে এল দেওয়া আছে না, বির বদলে তাহলে আমরা এল মাইনাস 7 বসিয়ে দিই এখানে। এখান থেকে বি কত পাবে? এখান থেকে বি পাবে হচ্ছে এল মাইনাস 7। ঠিক আছে, তাহলে এখানে বসাও এল ইন্টু এল মাইনাস 7, এটা করো। তাহলে এপাশে দুপাশে এবার ভাঙাও, দুপাশে ভাঙালে এটা এল স্কোয়ার মাইনাস হচ্ছে 8l প্লাস 16, দ্যাট ইজ ইকুয়ালস টু এল এর স্কোয়ার মাইনাস 7l। দুপাশ থেকে এল স্কোয়ার কাটো, তাহলে এই 8lটা যদি ওপাশে যায় তাহলে হবে আমাদের 8l মাইনাস 7l, দ্যাট ইজ ইকুয়ালস টু থাকবে হচ্ছে 16। তাহলে এল ইকুয়ালস টু পেলাম আমরা 16। তাহলে এল ইজ ইকুয়াল টু যদি 16 পাওয়া যায় তাহলে বি ইকুয়ালস টু কত হবে? 16 মাইনাস 7 অর্থাৎ 9। তাহলে বি ইজ ইকুয়াল টু পাওয়া গেল 9। তাহলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি আমরা জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এল প্লাস বি অর্থাৎ 16 প্লাস 9 মানে 16 প্লাস 9 করলে 25, তাহলে 25 ইন্টু 2 মানে হচ্ছে 50। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে 50 সেন্টিমিটার। বুঝতে পারলে কিনা বলো? অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আবার আমি একবার বলছি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হলে এবং প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হলে তাহলে ওই আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্র হয়ে যায়। তাহলে এবং তখন যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ ধরে নিলাম, দৈর্ঘ্য এল, প্রস্থ বি। তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে এল ইন্টু বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়।
এবার বলছে যদি প্রস্থ দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার কমন হবে তাহলে দৈর্ঘ্য হবে L-4, আর প্রস্থ যদি 3 সেন্টিমিটার বাড়ানো হচ্ছে তাহলে B+3 হবে, এটা প্রস্থ। তাহলে তখন কি হচ্ছে, আয়তক্ষেত্রটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালু সমান, অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান হয় বর্গক্ষেত্রের। তাহলে অর্থাৎ L-4 = B+3, এটা করলাম। তাহলে এখান থেকে L-B = 7 বা B = পেলাম L-7, ঠিক আছে। তাহলে এটা রেখে দিলাম, এটা লাগলো। এবার দেখো, এইবার যে বর্গক্ষেত্রটা পেয়েছি আমরা, সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। বাহুটা আমি L-4 নিয়েছি, এটা আমি নিতে পারি, বা B+3 নিতে পারি, আমি L-4 নিয়েছি। তাহলে L-4 তার স্কোয়ার, বাহুর স্কোয়ার, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে L × B, তাহলে L × B, B এর বদলে এখান থেকে L-7 বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমি হিসাব করে এখান থেকে L পেলাম 16, অর্থাৎ L পেলাম 16। তাহলে L এর মান যখন 16 পেলাম, এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে B এর মান পেলাম 9। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পাওয়া গেল আয়তক্ষেত্রের। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা কীভাবে পাচ্ছি, পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ বসিয়ে দাও, দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে 16 + 9 করলে 25 আসবে, 25 × 2 মানে 50 সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কারোর কোনো ডাউট নেই। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দাও কী বলেছে, দেখো পরের কোশ্চেনটা বলেছে 6/7/8, এইটার চেয়ে 6/7/8 কত বেশি। মানে এই বেশিটা কোনটা, বেশিটা হচ্ছে 6/7/8, এটা বেশি। এটা কত বেশি কার থেকে, তাহলে বাদ দিতে হবে 6/7/8 এটার থেকে। তাহলে এটা অ্যাকচুয়ালি করলে দাঁড়াবে হচ্ছে 6 × 8, 6টা 48/7, মাইনাস এটা করলে দাঁড়াবে হচ্ছে 6/7 56। তাহলে এটা লসাগু করো, এটা লসাগু করলে আগে পাচ্ছি 56। তাহলে 56 দিয়ে এটাকে 7 দিয়ে ভাগ করলে 7 8, তাহলে 8 8 64 × 8। তাহলে 64 × 8 করলে কত হয় দেখো, 64 64 × 6 হবে, 8 8 64। তাহলে 4 6 24, 4 হাতে 2, 6 6 36, 7 2 38, অর্থাৎ 384, এটা বিয়োগ 6 বা 6 করলে এটা হচ্ছে, তাহলে হচ্ছে 378, 378/56। তাহলে এটাকে যদি 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করলে এটা হচ্ছে 28 দুগুণে 56, 2 দিয়ে কাটলে পরে 2 অক্ষে 2, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 19। তাহলে এটাকে হচ্ছে 4 দিয়ে আমরা গুণ করি। এখানে কত আছে দেখতে পাচ্ছি, অপশানে 6 আর 7 আছে। তাহলে 28 × 6 করে দেখো তো কত হয়, 6 8 48 আর 8 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16। তাহলে 189 থেকে 168 গেলে এখানে 8 আর 1 আর এখানে 21, তাহলে 21/28। তাহলে এটা করলে 3/4। হ্যাঁ, তাহলে এটা করলে দাঁড়াচ্ছে যে 6 পূর্ণ 3/4 এইটা। তাহলে অর্থাৎ এই যে 6/7/8, এটা এই 6/7/8 এইটার চেয়ে এইটা কত বেশি, 6 পূর্ণ 3/7 বেশি। তাহলে কোথায় আছে, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে, সোজা জাস্ট বিয়োগ, আর কিছুই নয়। চলে আসছি পরের কোশ্চেন। আমাদের কি আছে, বলছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার/ঘন্টা বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ কত। ট্রেনের গতিবেগটা দেওয়া নেই, এটা একটা রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগের একটা অঙ্ক। তাহলে দেখো, ট্রেনটা ধরো এরকমভাবে যাচ্ছে, আর লোকটা কী হচ্ছে, এই দিক থেকে আসছে। ট্রেনের গতিবেগ আমরা জানি না, ট্রেনের গতিবেগ আমরা কিলোমিটার/প্রতি ঘন্টা এটা ধরে নিলাম। আর লোকটার গতিবেগ আমাদের দেওয়া আছে, বলেছে 5 কিলোমিটার/ঘন্টা। তাহলে যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে রিলেটিভ স্পিডটা বা কী হবে, রিলেটিভ স্পিডটা কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে v+5 এত কিলোমিটার/ঘন্টা। এখন দেখো, কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ডে যদি নিতে হয়, তাহলে আমাদের কী হচ্ছে, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5/18 এত মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটা হলো। এবার বলছে, এবার দেখো, কোনো লোককে যখন ট্রেন অতিক্রম করে, মানে কি, কোনো লোক বা কোনো পোল বা কোনো খুঁটি তাকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। তাহলে অর্থাৎ 100 মিটার দীর্ঘ একটা ট্রেন যদি এই রিলেটিভ স্পিডে বা এই আপেক্ষিক বেগে যায়, তাহলে সে কত দৈর্ঘ্য অতিক্রম করে, এই 100 মিটারই, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। তাহলে সে অতিক্রম করতে সময় লাগছে 6 সেকেন্ড। তাহলে ওর রিলেটিভ স্পিড কত হবে, ওর রিলেটিভ স্পিড হবে হচ্ছে 100/6 এত মিটার/সেকেন্ড। তাহলে এই দুটো সমান। তাহলে দুপাশ থেকে তুলনা করে দাও, কেটে দাও। তাহলে এটা 6 দিয়ে কাটলে এটা 3, 3 6 18, 5 দিয়ে টাকা কাটলে 20। তাহলে v+5 এটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে 3 20 60। তাহলে v = 60 - 5 = হচ্ছে 55। তাহলে 55, ট্রেনের গতিবেগ ধরেছিলাম v কিলোমিটার/ঘন্টা। তাহলে কত পেলাম আমরা, 55 কিলোমিটার/ঘন্টা। তাহলে এখান থেকে পেলাম অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে একজন ব্যাটসম্যান 98 রান করে, যার মধ্যে 4টি বাউন্ডারি ও 6টি ছক্কা আছে। ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ে
মোট রানের কত শতাংশ রান করেছে? তাহলে মোট রান আমাদের 98 করেছে, এর মধ্যে 4টে বাউন্ডারি, বাউন্ডারি মানে 4, তাহলে 4টে বাউন্ডারিতে কত রান হয়? 4 4 কত হচ্ছে? 16 রান হচ্ছে। আর 6টা হচ্ছে ছক্কা আছে, তাহলে 6 গুণ 6, 6 6 কত হচ্ছে? 36 রান। তাহলে টোটাল আমাদের কত রান হলো শুধু বাউন্ডারিতে? 6 6 12 2 হাতে 1 3 4 5, টোটাল আমাদের 52টা রান করেছে শুধুমাত্র বাউন্ডারিতে। তো মোট রান আমাদের কত? 98 রান। তাহলে 98 থেকে এই বাউন্ডারির রানটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সেটা করলে থাকছে কত? এটা করলে দাঁড়াচ্ছে 6 আর এটা 4, 46 রান। তাহলে টোটাল আমাদের 46 রান করেছে দৌড়িয়ে, ঠিক আছে? মোট রানের মধ্যে আমাদের পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে 98 রানের মধ্যে 46 রান করেছে এত, তাহলে 100% করলে কত হবে? 100% করো, তাহলে এটা করলে দাঁড়াচ্ছে হচ্ছে 2 দিয়ে কাটলে এটা 23, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 49, তাহলে কত হচ্ছে দেখো 2300/49, এটা করলে দাঁড়াবে হচ্ছে দেখো কত, 47 বার তো যাবে, তাহলে 47 ইন্টু 49 এটা করো, 2 23 2 46। আচ্ছা, এটাকে এরকম না করে আমরা এরকম করতে পারি। দেখো 100-র মধ্যে 49 কতবার যাবে? দুবার যাবে, তাহলে দুবারে হচ্ছে 98 আর 2 থেকে যাবে ওখানে, তাহলে 23 দুগুণে আসবে 46 আর 2 দিয়ে হচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের 2 23 দুগুণে 46, 46 পূর্ণ 46/49, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারলে? কারণ 100-র মধ্যে দেখো 149 দিয়ে যদি ভাগ করি এটাকে, 2 পূর্ণ থেকে যাবে 2 বার, 2 49 দুগুণে কত হচ্ছে? 98 হবে, আর 2 থেকে যাবে 2/49, এটার সঙ্গে আমাদের 23 গুণ আছে, তাহলে 23 দুগুণে 46 আর 23 দিয়ে যদি এটাকে গুণ করি 23 দুগুণে 46/49 হচ্ছে, ঠিক আছে? তাহলে অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, দুইটি সংখ্যার লসাগু 60, তাদের অনুপাত 3:4, ওই সংখ্যা দুইটির যোগফল কত? এটা গসাগু লসাগুর মধ্যে দেওয়া আছে ওই সেটের মধ্যে, আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে। দুটো সংখ্যার আমাদের অনুপাত দেওয়া আছে কত? 3:4। সংখ্যা দুটো কী হচ্ছে? সংখ্যা দুটো পরস্পর মৌলিক, তাহলে আমরা ধরে নিচ্ছি 3x একটা সংখ্যা আর 4x একটা সংখ্যা, তাহলে এদের গসাগু কত হবে? গসাগু অর্থাৎ HCF সেটা হচ্ছে আমাদের x। এখন বলেছে সংখ্যা দুটো লসাগু কত দেওয়া আছে? 60। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি কি, সংখ্যা দুটোর গুণফল হচ্ছে সংখ্যা দুটোর লসাগু আর গসাগুর গুণফলের সঙ্গে সমান, তাহলে লসাগু তো 60, গসাগু হচ্ছে এক্স, তাহলে দুপাশ থেকে এক্স এক্স কাটো, 4 দিয়ে এটাকে 60কে কাটলে 4 15 60, 3 দিয়ে এটাকে 5 15কে কাটলে 5, তাহলে এক্স ইজিক্যাল টু এখান থেকে পেলাম 5। তাহলে আমরা প্রথম এদের গসাগু পেলাম হচ্ছে 5, তাহলে প্রথম সংখ্যাটা কত হচ্ছে? 3 5 15, আর দ্বিতীয় সংখ্যাটা আমাদের 4 5 20, তাহলে 15 আর 20 এই দুটো সংখ্যার আমাদের যোগফল বের করতে বলেছে, সেটা কত হচ্ছে? 35। 20 আর 15 হচ্ছে 35, তাহলে অপশান বি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন বা পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায় বা কমে যায়। যদি মেশিনটির বর্তমান মূল্য 1,62,000 টাকা হয়, তবে 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? অর্থাৎ 2 বছর আগে আমরা যদি মেশিনটার মূল্য পি ধরে নিই, তাহলে প্রত্যেকবার হচ্ছে 10% করে ডিক্রিজ হয়েছে, 10% ডিক্রিজ হওয়ার পর একটা দাম হয়েছে, তারপরে আবার 10% ডিক্রিজ হলো বা কমে গেল, কমে যাওয়ার পর একটা দাম হয়েছে, এই দামটা আমাদের দেওয়া আছে, এই দামটা দেওয়া আছে 1,00,000 এত টাকা, ঠিক আছে? তাহলে 2 বছর আগে এই পি বের করতে বলেছে, তাহলে দেখো এইখানে যে দামটা হবে সেটা হচ্ছে পি ইন্টু 1 মাইনাস 10/100, 10% করে হ্রাস পাচ্ছে না, তাহলে 10% করে হ্রাস করছে 2 বছরে, তাহলে এত স্কোয়ার, এটার সমান হচ্ছে 162,000 এটা, তাহলে এখান থেকে পি সমান কত পাবে? 162,000 ইন্টু 100/90 ইন্টু 90, তাহলে দুটো শূন্য কাটো, 100। 9 দিয়ে যদি এটাকে কাটি, 9 দিয়ে কাটলে পরে এটা আসবে, কাটাকাটি যাবে, এটাকে কাটি, 9 দিয়ে 9 অক্ষে 9, এখানে থাকবে হচ্ছে 7 2 72, 8 9 72, তাহলে দুটো শূন্য 1800, 9 দিয়ে কাটলে হচ্ছে 200, তাহলে এখানে থাকবে হচ্ছে 200 আর এখানে হচ্ছে দুটো শূন্য, 2 লাখ, ঠিক আছে? টোটাল আমাদের হচ্ছে 2 লাখ টাকা। তাহলে মেশিনটার মূল্য হচ্ছে 2 বছর আগে মেশিনটার মূল্য হচ্ছে 2 লাখ ছিল, অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুবই সোজা। চলে আসছি পরের কোশ্চেন। এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। এ 16 দিন কাজ করার পর বি বাকি কাজ একা 44 দিনে শেষ করে। পুরো কাজটা বি একা কত দিনে করতে পারবে? এটা আগের ওই যে সিস্টেমে দেখেছিলাম ওই সিস্টেম হবে না। মোট কথা হচ্ছে একটা অঙ্ক অনেক রকমভাবে করা যায়, সব পদ্ধতি আমাদের শিখে রাখতে হবে, যেখানে যেটা কাজে লাগবে সেখানে সেটা আমরা কাজে লাগাবো, ঠিক আছে? যেখানে শর্ট পদ্ধতির দরকার হবে সেখানে শর্ট মেথডেই করব, যেখানে আমাদের পুরো ডিটেলস মেনে কাজ করতে হবে
সেখানে ডিটেলসেই করতে হবে, ভাবতে হবে, নাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। আমাদের সব পদ্ধতি জেনে রাখতে হবে, যেখানে যেটা লাগবে সেখানে সেটা কাজে লাগাবো আমরা। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কী বলছে, বলছে এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। এ 16 দিনে কাজ করার পর বি বাকি কাজ একা 44 দিনে শেষ করে। পুরো কাজটি বি একা কত দিনে করতে পারবে? বোঝা গেল কথা? তাহলে দেখো এখানে এ আর বি একদিনে কত অংশ কাজ করেছে? মোট করতে 30 দিন সময় লাগছে এক অংশ, তাহলে একদিনে করবে 1-এর 30 অংশ। এবার দেখো এ আর বি যখন এ তো কতদিন কাজ করেছে? 16 দিন কাজ করেছে, তাহলে 16 দিন যখন কাজ করছে, ঠিক আছে, দুজনে একসঙ্গে তো শুরু করেছিল। 16 দিন কাজ করার পরে এ কি কত অংশ কাজ করবে? 16 দিন কাজ করার ফলে অংশ মোট কাজ করবে হচ্ছে কত? 16 দিন পরে তো কাজ করার পরে বি তো আসে, এ 16 দিন কাজ করার পরে বি আসে, তাহলে 16 দিনে কত অংশ কাজ হচ্ছে? এত অংশ। মানে হচ্ছে এটা করলে পরে 4 2 দিয়ে যদি কাটি 8 আর 2 দিয়ে 15, 8/15, 8/15 এত অংশ কাজ করা হয়ে গেছে। তাহলে বাকি পড়ে থাকবে কত? 1 - 8/15 এত অংশ। মানে হচ্ছে টোটাল 7/15 এত অংশ কাজ আমাদের পড়ে আছে। এই 7/এত অংশ 15 অংশ কাজ টোটাল বি একা করবে। এবার দেখো বি কত দিনে? বি একা কাজ করে 44 দিনে শেষ করে দিচ্ছে কাজটা। অর্থাৎ প্রথমে এ আর বি শুরু করছে, এ 16 দিনের মাথায় গিয়ে কত? 16 দিনের মাথায় চলে যাচ্ছে, আর টোটাল এখান থেকে 44 দিনের মাথায় গিয়ে বি শেষ করে দিচ্ছে। তাহলে এই যে বি কতদিন কাজ করেছে? বি হচ্ছে 44 - 16, টোটাল আমাদের কত? 28 দিন কাজ করেছে। তাহলে টোটাল আমাদের 28 দিন কাজ করেছে। তাহলে একদিনে একা একা করলে কতদিন সময় লাগবে? 15/7। তাহলে এটা 7 দিয়ে 4, তাহলে 4-15 হচ্ছে কত? 60 দিন। ঠিক আছে, তাহলে বি যদি একা একা কাজ করতো, বি এর লাগতো হচ্ছে কত আমাদের? 60 দিন সময় লাগতো। অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কীভাবে করলাম? চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে দেখো, বলেছে একটি পরীক্ষায় এক ছাত্রকে কোনো একটি সংখ্যার 5-এর 16 অংশ নির্ণয় করতে বলা হলো। ভুলবশত ছাত্রটি সংখ্যাটির 5-এর 6 অংশ নির্ণয় করে। যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয়, তবে ওই সংখ্যাটি কত? দেখো তাকে বলা হয়েছে 5/6 এত এত অংশ ধরি, মনে করি ওই সংখ্যাটা আমরা প্রথমে ধরে নিচ্ছি এক্স। তাহলে প্রথমে 5/6 ইন্টু এক্স এত অংশ করতে বলা হয়েছিল, কিন্তু সে করেছে কত? 5/16x এটা করেছে। তাহলে এর ফলে কি হয়েছে? যেটা বেশি হয়েছে সেই বেশিটার পরিমাণ হচ্ছে 150, অর্থাৎ এই দুটো ডিফারেন্স করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 150। অর্থাৎ এখান থেকে যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে 16 আর 6, এদের লসাগু হচ্ছে 48। ঠিক আছে, 48 করলে এটা 6 দিয়ে 6 48, 5 40x বিয়োগ 16 দিয়ে 3, 3 15x, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 150। তাহলে এখান থেকে 15 40 বিয়োগ 15 মানে হচ্ছে 25x/48 সমান সমান হচ্ছে 150। 25 দিয়ে যদি 150 কাটি, 6-25 হচ্ছে 150, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 48 ইন্টু 6। তাহলে সেটা করলে হচ্ছে 6 48 আর 8 হাতে 4, 6 48 আর 8 হাতে 4, 4 6 24 আর 4 28, অর্থাৎ 288। তাহলে আমাদের যে সংখ্যাটা আমাদের বলেছিল, যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমাদের হচ্ছে 288, 248 বলছে না, 288। অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। শতকরা কত ভাগ কেরোসিন তেল ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হবে না? এটা সবসময় এই ধরনের অঙ্ক যখনই আসবে সবসময় জানবে যে পরিমাণ খরচ হ্রাস বা বৃদ্ধি হবে সেটার পরিমাণ হচ্ছে 100 ইন্টু 100 বাই টোটাল। এখানে দেখো 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে করবো 100 প্লাস 25। ঠিক আছে, 100 প্লাস 25। যদি এখানে মাইনাস হতো তাহলে এখানে 100 মাইনাস 25 করতাম। তাহলে টোটাল এইটা হচ্ছে অ্যান্সার। কীভাবে করছি? আর এটা এটা করলে যেটা হবে সেটাই। তাহলে এবার দেখো অ্যাকচুয়ালি আমি একটু অন্যভাবে করছি এটা। আমরা সবার প্রথমে দেখো, সবার প্রথমে ধরে নিচ্ছি কত? সবার প্রথমে ধরে নিচ্ছি যে টোটাল ও হচ্ছে 100 টাকার টোটাল জিনিস ব্যবহার করে, 100 টাকার জিনিস, আর টোটাল কত ইউনিট ব্যবহার করে? 100 ইউনিট। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের হচ্ছে এক্সপেন্ডিচার, ব্যয়, কনজামশন, মানে এটা হচ্ছে খরচ করে 100 টাকার জিনিস আর এত ইউনিট খরচ করে। তাহলে টোটাল আমাদের ব্যয় হবে কত? ব্যয় হবে 100 ইন্টু 100 এত। এবার দেখো, এইবার বলছে তেলের দাম বৃদ্ধি পেয়েছে কত? 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন 100 জায়গায় এটা হয়ে যাবে কত? 100তে 25 টাকা বৃদ্ধি পাবে, 100 জায়গায় এটা হয়ে যাবে 125 টাকা। তাহলে এখন এই ইউনিটটা কত হবে? সেম আছে, এক্সপেন্ডিচারটা সেম রাখতে চাই, ঠিক আছে, ব্যয়টা সেম রাখতে চাই, ঠিক আছে।
তাহলে ব্যয়টা যদি সেম রাখতে চাই তাহলে সেটা কত হবে, সেটা হবে হচ্ছে 100 ইন্টু 100 বাই 125। এই জন্যই বলছিলাম যে ওটা 100 ইন্টু 100 বাই 100 প্লাস মাইনাস যা হোক, যদি হ্রাস হতো তাহলে মাইনাস হতো, যদি বৃদ্ধি বলেছে তাহলে প্লাস হবে। তাহলে এটা করলে পরে এখানে এটা হবে হচ্ছে কত, 8×25 হচ্ছে 200 আর 800 200,000, তার মানে এটা অ্যাকচুয়ালি দাঁড়াবে হচ্ছে 80। ঠিক আছে, তাহলে 100 জায়গায় 80, তাহলে কত কমছে, শতকরা 20% কমাতে হচ্ছে। ঠিক আছে, খরচ খরচের ব্যবহার হচ্ছে কত শতাংশ কমাতে হচ্ছে, 20%। অপশান কোথায় আছে, অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে 3টি গাড়ির বেগের অনুপাত যথাক্রমে 5:4:6, ওই একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি তিনটির যে সময় লাগবে তাদের অনুপাত। দেখো প্রথম গাড়ি তিনটির বেগের অনুপাত অর্থাৎ V1:V2:V3, এদের অনুপাতটা কত দেওয়া আছে, গতিবেগের অনুপাত 5:4:6। ঠিক আছে এটা, তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি যে গতিবেগের সঙ্গে সময়ের কি সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, অর্থাৎ তাহলে প্রথমে V1 V2 আর V1 V2 এদের অনুপাতটা যেটা আছে, এই ক্ষেত্রে যদি সময়টা লাগে কত, দেখো এটা 6, সময়টা যদি T1 T2 আর T3 হয়, তাহলে প্রথম T1/T2 এটা করলে দাঁড়াবে কত, এটা করলে দাঁড়াবে হচ্ছে 5 আর 4-এর যে অনুপাত ছিল সেটার উল্টো হচ্ছে, অর্থাৎ 4/5 হয়ে যাবে এটা। আর T2/T3 এটা করলে দাঁড়াবে কত, এটা করলে দাঁড়াবে 6 আর 4-এর উল্টো হয়ে যাবে, অর্থাৎ 6/4 এটা হবে। তাহলে এখান থেকে দেখো T2 আমাদের কত আছে, T2টা 5 আছে আর এখানে T2টা 6 আছে। তাহলে T2টা যদি সেম রাখতে হয় তাহলে এটাকে 6 দিয়ে গুণ করব আমি, আর এটাকে 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে আমাদের T1 T2 আর T3 এদের অনুপাতটা কত হচ্ছে, অনুপাতটা হচ্ছে দেখো 4×6 24, 5×6 30, 4×5 20। তাহলে কত হচ্ছে 24:30:20। তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 12:15:10, তাহলে 12:15:10 এটা হচ্ছে আমাদের সময়ের অনুপাত। ঠিক আছে, তাহলে সেটা কোথায় আছে, অপশান ডিতে আছে, দেখো 12:15:10। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আজকে আমরা 88 এই কোশ্চেন পর্যন্ত এই ভিডিওটাকে আমরা শেষ করছি। নেক্সট দিন আমরা পরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো, কেননা ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না। তো আই হোপ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।